আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আমার কথা কি ঠিক মতো শোনা যায় এখন? এবার বলো তো। আমার কথা কি ঠিক মতো শোনা যায়? ঠিক আছে, কথা শোনা যাচ্ছে। ওকে, দেখি দু একজন জয়েন হয় কিনা। আমরা ক্লাসটা এখনই শুরু করব। ওকে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 2 আজকে শেষ করে দিব, তাছাড়া সামনের দিকে আগাতে পারবো না। হ্যাঁ, আজকে চ্যাপ্টার 2 শেষ করতেই হবে যেভাবে হোক। আর খুব বেশি পড়া বাকিও না, আজকে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এদিকে তো রুই মাছের রক্ত সংবহন তন্ত্রটা পড়ে ফেলছো। এই রক্ত সংবহন তন্ত্র সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ছিল। তো এটা যেহেতু আমাদের হয়ে গেছে, হ্যাঁ, ওই যে একটা ভিডিও দিছিলাম, যেহেতু হয়ে গেছে, তো আমাদের আর এক্সট্রা প্যারা নিতে হবে না এটাতে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমি কেন জানি লিঙ্কটাও শেয়ার করতে পারতেছি না হোয়াটসঅ্যাপ গ্রুপে। একটু জয়েন হয়ে যাও। ঠিক আছে, ক্লাসটা শুরু হয়ে গেছে, জয়েন হয়ে যাও, আমি ক্লাসটা শুরু করি। ওকে, ঠিক আছে। আশা করি এখন কোনো সমস্যা হচ্ছে না, লাইভ নিয়ে সাউন্ডও ক্লিয়ার আছে। হ্যাঁ, তাহলে আসো আমরা শুরু করি। আচ্ছা, আমরা গতদিন ঘাসফড়িং এর অনেক কিছু পড়ছিলাম। ঘাসফড়িং এর একটা মাত্র টপিক বাকি আছে, সেটা হচ্ছে ঘাসফড়িং এর ফড়িং এর শ্বসন তন্ত্রটা বাকি আছে। শ্বসন তন্ত্র। ওকে, আজকে আমাদের পড়তে হবে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র। ওকে, ঠিক আছে। তাহলে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র, শ্বসনতন্ত্রের অংশগুলা কি কি এটা আমরা ফার্স্টে জানি। অংশগুলো হচ্ছে, এক নাম্বার স্পাইরাকল। স্পাইরাকল, ওকে। তাহলে শ্বসনতন্ত্রের মধ্যে প্রথম যে অংশটা, সেটা কি? এক নাম্বার অংশটা হচ্ছে স্পাইরাকল। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম স্বপ্না আক্তার। ঠিক আছে, ক্লাসে প্রথমবার সমস্যার কারণে দুঃখিত। এখন ক্লাসটা শুরু করো। ওকে, স্পাইরাকল কথাটার অর্থ কি? স্পাইরাকল মান হচ্ছে শ্বাসরন্ধ্র। ঠিক আছে, স্পাইরাকল মান হচ্ছে শ্বাসরন্ধ্র। ওকে, তো ঘাসফড়িং এর স্পাইরাকল কত জোড়া মনে রাখো? স্পাইরাকল হচ্ছে 10 জোড়া। ঠিক আছে,
ঘাসফড়িং এর স্পাইরাকল কত জোড়া? মনে রাখো স্পাইরাকল হচ্ছে 10 জোড়া। এবং এই 10 জোড়ার অবস্থান কোথায়? দেখো ঘাসফড়িং এর 3টা অংশে বিভক্ত, 3টা খণ্ডে। এটা হচ্ছে মাথা, এরপরে এই অংশটাকে কি বলি আমরা? বক্ষ, এবং বক্ষের পরে শেষ অংশটা কি? এটা হচ্ছে উদর ঘাসফড়িং এর, তাই না? তাহলে শেষ অংশটা এটাকে বলা হয় উদর। তাহলে মনে রাখো এই যে 10 জোড়া, 10 জোড়া আচ্ছা, এই যে 10 জোড়া যে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল আছে, এর মধ্যে প্রথম 2 জোড়া, প্রথম 2 জোড়া এটার অবস্থান হচ্ছে বক্ষ অঞ্চলে, ঠিক আছে? বক্ষাঞ্চল, বক্ষাঞ্চল, ওকে। এবং শেষ যে 8 জোড়া, শেষ 8 জোড়া এটার অবস্থান হচ্ছে এই যে উদর, এই জায়গাতে, ওকে। তাহলে স্পাইরাকলের অবস্থান প্রথম যে 2 জোড়া এখানে বক্ষ অঞ্চলে, তাহলে কয় জোড়া আছে? প্রথম 2 জোড়া আছে, এখানে আছে। তাহলে শেষ 8 জোড়া কোথায়? এগুলো তো আমাদের পড়া কথা, তাই না? শেষ 8 জোড়া উদর অঞ্চলে আছে, এই যে এখানে 8 জোড়া আছে। এই যে দেখো, দেখছো? তাহলে প্রথম 2 জোড়া হচ্ছে বক্ষাঞ্চলে এবং শেষ 8 জোড়া উদর অঞ্চলে। ক্লিয়ার বিষয়টা? দেখতে পাচ্ছ ভালো করে? আচ্ছা, তো এই যে এতগুলোর মধ্যে, এই যে এতগুলোর মধ্যে, এর মধ্যে এই যে 10 জোড়া যে আমরা পড়লাম, 10 জোড়া যে আমরা পড়লাম, প্রশ্বাস মানে কি বলতো? প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস নেয়া, আর নিঃশ্বাস মানে কি? শ্বাসটা ছেড়ে দেওয়া, তাই না? তো মনে রাখো এর মধ্যে এই যে প্রথম যে 4 জোড়া, প্রথম যে 4 জোড়া, এই 4 জোড়াকে বলা হয় প্রশ্বাসী। তাহলে এই 10 জোড়ার মধ্যে প্রথম 4 জোড়া, 4 জোড়া হচ্ছে প্রশ্বাসী, প্রশ্বাসী, ওকে। এবং শেষ শেষ 6 জোড়া, 6 জোড়া হচ্ছে নিঃশ্বাসী, অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করে, নিঃশ্বাসী, ওকে। ঠিক আছে, তাহলে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের প্রথম অংশটা হচ্ছে স্পাইরাকল, স্পাইরাকল সম্পর্কে আমরা পড়লাম। এরপরে আসো 2 নম্বর যে অংশটা, 2 নম্বর হচ্ছে শ্বাসনালী, শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়া, ঠিক আছে? এটা ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ, ঠিক আছে? ঘাসফড়িং এর প্রধান প্রধান শ্বসন অঙ্গ, ঠিক আছে? এবং এই ট্রাকিয়ার সংখ্যা মনে রাখো, ট্রাকিয়ার সংখ্যা হচ্ছে অসংখ্য, ট্রাকিয়া অসংখ্য থাকে একটা ঘাসফড়িং এ। এবং এই ট্রাকিয়ার মধ্যে অক্সিজেন বায়ুটা প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বায়ুটা বের হয়ে যায়। এই কথাটা মনে রাখো যে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, ঠিক আছে? এই শ্বাসনালী বা ট্রাকিয়া সম্পর্কে আমরা আরো কিছু পড়া পড়বো। তার আগে আসো আর কি কি আছে সেগুলো আমরা পড়ে ফেলি। 3 নম্বর অংশটা হচ্ছে বায়ুথলি, বায়ুথলি, ওকে। তাহলে বায়ুথলি, বায়ুথলি মানে কি? একটা থলে, হ্যাঁ, যার মধ্যে গ্যাস ভর্তি থাকে বা বায়ু ভর্তি থাকে, তাই না? তাহলে বায়ুথলির কাজ কি? এর মধ্যে গ্যাস ভর্তি থাকে, গ্যাস ভর্তি থাকে, এই কথাটা মনে রাখো, ওকে। এরপরে আসো 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে ট্রাকিওল কোষ, ট্রাকিওল কোষ। এবং 5 নাম্বার হচ্ছে ট্রাকিওল, ট্রাকিওল, ওকে। ঠিক আছে, তাহলে এই পাঁচটা হচ্ছে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র, ঠিক আছে? এই নামটা একটু খেয়াল করে দেখো, শ্বাসনালীর আরেকটা নাম কি বলো তো? ট্রাকিয়া। আর এই নামটা ট্রাকিয়ার শেষে কি যোগ করা হয়েছে? ওল যোগ করা হয়েছে, তাই না? ইউএলই, ওল বা সিইউএলই। আমরা তো জানি যে কোনো বায়োলজিতে কোনো নামের শেষে যদি আমরা ও ইউল বা কিউল দেখি, এই কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র, এই কথাটার অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে ট্রাকিয়া মানে কি? শ্বাসনালী। তাহলে ট্রাকিওল মানে কি বলতো ভাইয়া? ট্রাকিওল মানে হচ্ছে শ্বাসনালীর চেয়ে ক্ষুদ্র কোনো একটা শ্বাসনালী, বুঝছো? তাহলে ট্রাকিয়া হচ্ছে বড় শ্বাসনালী, আর ট্রাকিওল হচ্ছে এই ট্রাকিয়া থেকে উৎপন্ন হয় এবং ক্ষুদ্র শ্বাসনালী। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এ হচ্ছে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র।
ঠিক আছে, আমি একটু দেখি ফোনটা গরম হয়েছে কিনা বেশি। হ্যাঁ, এই মুহূর্তে না ফোনটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে আমার তো। ফোন একবার নষ্ট হয়েছে, শুধু ভয় লাগে আর কি, যে ক্লাস করাইতে গিয়ে মনে হয় ফোনটা নষ্ট হয়ে যায়। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তোলা হইলে বলো। হ্যাঁ, প্রকাশ সরকার। আদাব। প্রকাশ মানে কি, কৃষ্ণা নাকি তুমি? ভালো আছো কৃষ্ণা? এই ঘোলা হয়ে গেল কেন আবার? কি সমস্যা বলো তো লাইভে? ওকে, ঠিক আছে, তাহলে আসো এরপরে আমরা যাই। এই যে ট্রাকিয়া সম্পর্কে আমাদের আরেকটু পড়তে হবে। ট্রাকিয়াটা কোথায়? এই যে ট্রাকিয়া সম্পর্কে আমরা আরেকটু পড়ব। ওকে, তাহলে এই ট্রাকিয়া ট্রাকিয়া সম্পর্কে আমরা একটু আগে যা জানলাম, ট্রাকিয়া হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ। এটাকে বলা হয় প্রধান শ্বসন অঙ্গ। ওকে, এবং এই ট্রাকিয়া 3 স্তর বিশিষ্ট। 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, ট্রাকিয়া থাকে কত স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। তাহলে 3 স্তর বিশিষ্ট একটা নালী হচ্ছে ট্রাকিয়া। তাহলে 3 স্তর যদি আমি আঁকাই, ধরে নাও এই যে এটা হচ্ছে একটা নালী। হ্যাঁ, এই নালীর স্তর কয়টা হবে? 3টা স্তর হবে। ঠিক আছে, তাহলে 3টে স্তর হচ্ছে, আমি এর মধ্যে যদি আঁকাই, হ্যাঁ, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি গোল 3টা দিই। ঠিক আছে, এভাবে আঁকাই। তাহলে 3টে স্তর মানে কি, এখানে 3টা স্তর আমাকে দেখাইতে হবে। এই 3টে স্তরের মধ্যে সবচেয়ে ওপরের যে স্তর, সেটাকে বলা হয় ভিত্তি ঝিল্লি। ভিত্তি ঝিল্লি। ওকে, এরপরে দ্বিতীয় যে স্তরটা, তার নাম হচ্ছে এপিথেলিয়াম। এপিথেলিয়াম। এবং 3 নম্বর যে স্তরটা এবং সবার ভেতরের যে স্তরটা, সেটাকে বলা হয় ভিত্তিঝিল্লি, এপিথেলিয়াম, আর সবার শেষে হচ্ছে ইন্টিমা। ওকে, ইন্টিমা। তো একটা বিষয় চিন্তা করে দেখো, এই যে ঘাসফড়িং এর যে নলটা বা ঘাসফড়িং এর যে নালীটা, এটা কি অনেক ছোট না? ঠিক আছে, অনেক ছোট না, এবং এই নালীর মধ্যে দিয়ে কি সবসময় বায়ু যাতায়াত করতেছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, এটা কি সবসময় যাতায়াত করতেছে, তাই না? তাহলে যেহেতু বায়ু যাতায়াত করতেছে, তার মানে কি এটা চুপসে যাওয়ার একটা চান্স আছে। তো যাতে চুপসে না যায়, এখানে একটা শক্ত আবরণ থাকে, যে ইন্টিমা, এটা তো সবচেয়ে ভেতরের আবরণ না? তো এই ভেতরের আবরণে একটা শক্ত একটা আবরণ থাকে। ঠিক আছে, তো মনে রাখো এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। ইন্টিমাই একটা উপাদান আছে, উপাদানটার নাম হচ্ছে টিনিডিয়া। ইন্টিমাই টিনিডিয়া থাকায় চুপসে যায় না। চুপসে যায় না। ক্লিয়ার বিষয়টা? ওকে, ইন্টিমাই টিনিডিয়া থাকায় এটা চুপসে যায় না। ওকে, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, এবং ট্রাকিয়া তিনটা আহ, তিন তিন ধরনের ট্রাকিয়া দেখা যায়। ঠিক আছে, ঘাসফড়িং এটা মনে না রাখলেও হবে, আমি বলে দিই মুখে। ঠিক আছে, একটা এক জোড়া 3 জোড়া ট্রাকিয়াল কাণ্ড থাকে। আচ্ছা, লিখে দিই। ঠিক আছে, এখানে 3 জোড়া 3 জোড়া ট্রাকিয়াল কাণ্ড থাকে। ট্রাকিয়াল কাণ্ড বিদ্যমান। 1 নম্বর হচ্ছে এক জোড়া থাকে সামনে, এক জোড়া থাকে পাশে, এবং আর শেষ এক জোড়া থাকে পেছনে। পেছনে, ঠিক আছে, তাহলে ট্রাকিয়াল কাণ্ডের সংখ্যা কয়টা বলো তো? ট্রাকিয়াল কাণ্ডের সংখ্যা হচ্ছে 3 জোড়া। তাহলে এক জোড়া থাকে সামনে, এক জোড়া থাকে পাশে, এবং আরেক জোড়া থাকে পেছনে। ক্লিয়ার বিষয়টা? তোলা হইলে আমাকে বলো। তোলা হয়েছে?
তোমার বান্ধবীর নাম তাকিয়া? তোমার বান্ধবীর নাম তাকিয়া? তাকিয়া না বলে আজকে থেকে শ্বাসনালী বলে ডাকবা, ঠিক আছে? আজকে গিয়ে বলবা যে কিরে শ্বাসনালী, কি অবস্থা? ওকে, ঠিক আছে, তোলা হয়েছে। তাহলে আসো আমরা পরের অংশে যাই। আমরা কিন্তু ঘাস ফড়িং শেষ করে ফেলছি। ওকে, এখন আমাদের পড়তে হবে রুই মাছ। তোমাদের আমাদের জাতীয় মাছ রুই মাছ। ওকে, রুই মাছ। রুই মাছের বৈজ্ঞানিক নাম জানো তোমরা? লাবিও রোহিতা। বানানটা ঠিক হইলো কিনা একটু চেক দিয়ে নাও, ঠিক আছে? রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লাবিও রোহিতা। ওকে, রুই মাছের সম্পর্কে আমরা প্রথমে যে অংশটা পড়বো সেটা হচ্ছে রুই মাছের পাখনা সম্পর্কে আমরা পড়ি। হ্যাঁ, রুই মাছের পাখনা সম্পর্কে আমরা একটু পড়ে নিই। সেটা হচ্ছে রুই মাছের দুই ধরনের পাখনা দেখা যায়। পাখনা দুই ধরনের দেখা যায়। প্রথম যে ধরনটা এটা হচ্ছে যুগ্ম ধরনের। কিছু পাখনা আছে যেগুলো হচ্ছে যুগ্ম পাখনা, আর কিছু আছে যেগুলো হচ্ছে অযুগ্ম পাখনা। অযুগ্ম পাখনা, ঠিক আছে? যুগ্ম কথাটার অর্থ কি? যুগ্ম কথাটার অর্থ হচ্ছে জোড়া, আর অযুগ্ম মানে হচ্ছে যেগুলো জোড়া না, ঠিক আছে? তাহলে যুগ্ম পাখনা এটা হচ্ছে দুই ধরনের দেখা যায়। একটা হচ্ছে শ্রোণী পাখনা, একটা হচ্ছে শ্রোণী পাখনা, আর একটা হচ্ছে বক্ষ পাখনা। একটা হচ্ছে শ্রোণী পাখনা এবং আরেকটা হচ্ছে বক্ষ পাখনা। এবং অযুগ্ম পাখনা এটা তিন ধরনের, মনে রাখো। পা, প্রি, পু। অযুগ্ম পাখনা এটা তিন ধরনের। পা, প্রি, পু অর্থাৎ পাতে পায়ু পাখনা, পায়ু পাখনা, পিতে পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনা এবং পুতে পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা। ওকে, তাহলে অযুগ্ম পাখনা এটা তিন ধরনের। পা, প্রি, পু। পায়ু পাখনা, পৃষ্ঠ পাখনা এবং পুচ্ছ পাখনা, ঠিক আছে? তো এই তিনটার মধ্যে পায়ু পাখনার কাজ হচ্ছে এটা সাঁতারের সময় মাছকে সুস্থিত রাখে, সুস্থিত রাখে, ঠিক আছে? এই কথাটা মনে রাখো যে সাঁতারের সময় মাছ যাতে সুস্থিত থাকে, একভাবেই থাকে, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে পায়ু পাখনা। পৃষ্ঠ পাখনার কাজ হচ্ছে, দেখো মাছ যদি সুস্থিত না থাকে তাহলে কি মাছটা কি উল্টায় যাবে না? তো এই উল্টায় যাওয়া, হ্যাঁ, মাছ যাতে উল্টায় না যায় এটা দেখে কে? পৃষ্ঠ পাখনা, ঠিক আছে? পৃষ্ঠ হয়ে গেছে, এটা হবে পৃষ্ঠ পাখনা। তো পৃষ্ঠ পাখনার কাজ কি? মাছের উল্টে যাওয়ার রোধ করে, মাছের উল্টে যাওয়া রোধ করে, ঠিক আছে? এবং পুচ্ছ পাখনা মনে রাখো এটা হচ্ছে প্রধান চলনাঙ্গ। পুচ্ছ পাখনা মানে একদম লেজ, সবার শেষে যে পাখনাটা থাকে সেটা হচ্ছে পুচ্ছ পাখনা, ঠিক আছে? যেটাকে মাছের লেজ বলা হয়। তাহলে পুচ্ছ পাখনার কাজ কি? এটা হচ্ছে প্রধান চলনাঙ্গ। ক্লিয়ার বিষয়টা? ওকে, আর এদিকে আসো শ্রোণী পাখনার তাহলে কাজ কি? শ্রোণী পাখনার কাজ হচ্ছে এটা নিচ থেকে উপরে উঠতে সাহায্য করে, ঠিক আছে? শ্রোণী পাখনার কাজ কি? এটা নিচ থেকে উপরে উঠতে সাহায্য করে, ঠিক আছে? নিচ থেকে, আচ্ছা, শ্রোণী পাখনার কাজ না, এটা হচ্ছে বক্ষ পাখনার কাজ। বক্ষ পাখনার কাজ কি? এটা নিচ থেকে উপরে উঠতে সাহায্য করে। আর শ্রোণী পাখনার কাজ হচ্ছে এটা উপরে নিচে চলতে সাহায্য করে। এটা উপরে ও নিচে চলতে সাহায্য করে,
সাহায্য করে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে পাখনা সম্পর্কে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও আমরা রুই মাছের আরো কিছু বৈশিষ্ট্য বলে দিই এখানে। রুই মাছের একটা স্পেশাল বৈশিষ্ট্য, এটা পরীক্ষায় প্রচুর আসে, মনে রাখো। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচে না। রুই মাছ বাঁচে না, ঠিক আছে? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচে না? হ্যাঁ, লাবিও রোহিতা, ঠিক আছে। কত ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচে না? 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচে না। ওকে, এরপরে আসো রুই মাছের যে গঠনটা। রুই মাছ দেখতে কেমন বলো তো? রুই মাছ দেখতে কেমন? রুই মাছ মাঝখানের দিকে একটু মোটা, হ্যাঁ, আর সামনের দিকে কি একটু সরু, তাই না? তাহলে এই ধরনের গঠনটাকে বলা হয় স্ট্রিমলাইন্ড গঠন, ঠিক আছে? এই স্ট্রিমলাইন গঠনটা আসলে কেমন? স্ট্রিমলাইন গঠনটা হচ্ছে যে মাঝখানের দিকে একটু মোটা থাকবে আর সামনে পেছনে দুই দিকে কি একটু চিকন থাকবে, ঠিক আছে? এই ধরনের গঠন হওয়ার কারণে রুই মাছ সহজে সাঁতার কাটতে পারে, ঠিক আছে? তাহলে স্ট্রিমলাইন গঠনের কারণটা কি? কারণটা হচ্ছে সহজে সাঁতার কাটতে, ঠিক আছে? এই কথাটা মনে রাখো। এই স্ট্রিমলাইন গঠন হওয়ার কারণে এটা সহজে সাঁতার কাটে। ওকে, ঠিক আছে। এবং রুই মাছ সম্পর্কে যদি আরেকটা কথা বলি, দেখো রুই মাছ দেখতে কেমন? আমরা ছোটবেলায় মাছ আঁকাইতাম কিভাবে? এইভাবে আঁকাইতাম, তাই না? এই যে এটা হচ্ছে রুই মাছ। রুই মাছের এটা হচ্ছে মাথা, হ্যাঁ, এতটুকু হচ্ছে দেহ এবং এতটুকু হচ্ছে লেজ, ঠিক আছে? তো এইখানে 3টা ছিদ্রপথ থাকে রুই মাছের। এই জায়গাতে 3টা ছিদ্রপথ থাকে। তো এই প্রথম ছিদ্রপথটা, এটার নাম হচ্ছে পা। মনে রাখো, প্রথম যে ছিদ্রপথ, এই ছিদ্রপথটার নাম হচ্ছে পা। পরের যে ছিদ্রপথটা, তার নাম হচ্ছে জ, এবং তারপরের যে ছিদ্রপথটা, তার নাম হচ্ছে রে, ঠিক আছে? একসাথে মনে রাখো, পাজরে, ঠিক আছে? তাহলে 3টা ছিদ্রপথ আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি ছিদ্রপথ সম্পর্কে। ছিদ্রপথ, তাহলে ছিদ্রপথ কয়টা? ছিদ্রপথ হচ্ছে 3টা, মনে রাখো, পাজরে। তাহলে পাতে হচ্ছে পায়ু, প্রথমে পায়ু থাকে, তারপরে কি পায়ু ছিদ্র, তারপরে কি জনন ছিদ্র, এবং রেতে রেচন ছিদ্র। ওকে, তাহলে মনে রাখো পাজরে, ঠিক আছে? তোলা হলে বলো। তোলা হলে বলো। ওকে, তোলা হয়েছে। তাহলে আসো, তাহলে রুই মাছের গঠনটা তো আমরা এখনই দেখলাম। হ্যাঁ, রুই মাছের কয়টা অংশ আছে বলো তো? রুই মাছের 3টা অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে মাথা, পরের অংশটা হচ্ছে দেহ, এবং শেষ অংশটা কি? লেজ। তাহলে আসো আমরা রুই মাছের প্রথম যে অংশটা, সে অংশটা নিয়ে আমরা পড়ি। প্রথম অংশটা হচ্ছে মাথা। আচ্ছা, তোমাদের এলাকায় মাথাকে কি বলে ডাকে বলো তো? তোমাদের মাথাকে, মানে তোমাদের এলাকায় এই মাছের মাথা, এই মাথাকে মাথাই বলে নাকি অন্য কিছু বলে ডাকে? আমাদের এলাকায় কি বলে ডাকে জানো? আমাদের এলাকায় বলে কাল্লা। তোমাদের এলাকায় কি বলে? তোমাদের এলাকায় বলে কল্লা, তাই না? হ্যাঁ, আমার সাথে একটা মজাদার ঘটনা ঘটছিল একবার। এই কেল্লা, তোমাদের এলাকায় কেল্লা বলে স্বপ্না? কেল্লা মানে আমাদের এলাকায় কি জানো? ওই যে একটা পোকা আছে না, লাল রঙের একটা পোকা, হাত দিলে গোল হয়ে যায়,
হ্যাঁ 1 টাকার মতো গোল হয়ে যায়। ঠিক আছে, ছোটবেলায় শুনতাম যে ওটা দিয়ে, ওইটা দেখে নাকি ট্রেন আবিষ্কার হয়েছে, ওই পোকাটা দেখে, ওটারে বলে কেল্লা। ঠিক আছে, তো মাধবপুরে আমি একদিন হোটেলে খাইতে বসছি। হ্যাঁ, তো আমি বলি যে মাছের মাথা দেন, আমি বলছি। ঠিক আছে, তো দোকানদার তো বোঝে না, হ্যাঁ, মাছের মাথা। ঠিক আছে, বা বুঝতে পারলো, দোকানদার আমাকে বলতেছে যে মাছের কি দিব, কল্লা। এখন আমি তো কল্লা নামে কখনো শুনি নাই, কাল্লা শুনছি। ঠিক আছে, মাথা শুনছি। আমারে বলে যে কল্লা দিব। আমি কিচ্ছু না বুঝে আমি বলছি যে ঠিক আছে, হ্যাঁ ওইটাই দেন, কল্লাই। ঠিক আছে, তো পরে দেখি যে না, মাছের মাথায় দিছে। যাই হোক, আসো, মাছের মাথায় কি কি থাকে দেখো। এটা মাছের মাথা দেখলেই বোঝা যায়। দেখো মাছের মাথাটা কেমন বলো তো, মাছের মাথায় কোনো আইস আছে? তার মানে কি, এটা হচ্ছে আইস বিহীন মাছের মাথা, এটা হচ্ছে আইস বিহীন। এরপর আসো, কি কি আছে। 1 নম্বর হচ্ছে চোখ আছে, চোখ আছে। তাহলে চোখ কয় জোড়া? 1 জোড়া, চোখ হচ্ছে 1 জোড়া। এরপরে আর কি কি আছে? 2 নম্বর হচ্ছে দেখো, মাছের এখানে কি ফুলকা থাকে না? ফুলকার ওপরে একটা ঢাকনা থাকে, এই ঢাকনাটার নাম হচ্ছে কানকো। ঠিক আছে, কানকো। তাহলে 2 ফুলকার উপরে 2 দিকে যেহেতু ফুলকা থাকে, তাহলে কানকোর সংখ্যা কয়টা? কানকোর সংখ্যা হচ্ছে 1 জোড়া। এরপর আসো, 3 নম্বর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে তুন্ড। তুন্ড মান হচ্ছে ঠোঁট, বুঝছো? তুন্ড মান হচ্ছে ঠোঁট। তো তুন্ড কয় জোড়া থাকে? তুন্ড থাকে 1 জোড়া। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ম্যাক্সিলারি বারবেল। ম্যাক্সিলারি ম্যাক্সিলারি বারবেল, মনে রাখো এই ম্যাক্সিলারি বারবেলটা থাকে মুখের কাছে, মুখের কাছে এই ম্যাক্সিলারি বারবেলটা থাকে। এবং এই ম্যাক্সিলারি বারবেলটার সংখ্যা হচ্ছে 1 জোড়া। ম্যাক্সিলারি বারবেলটার সংখ্যা হচ্ছে 1 জোড়া। ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার আসো, তাহলে দেখো মাথায় আর কি কি আছে, বই থেকে আরেকটু দেখে নিবা আর কি কি আছে, তাহলে বুঝতে পারবা। এরপর আসো, 2 নম্বর যে অংশটা, 2 নম্বর অংশটা কি? এই যে দেহ, এতটুকুকে কি বলা হয়? মাছের দেহ, তাই না? তাহলে আসো আমরা দেহ নিয়ে একটু পড়ি। দেহতে প্রথমেই যে জিনিসটা দেখা যায়, মাছের মাথা তো ছিল আইসবিহীন, তাই না? কিন্তু মাছের যে দেহ, সেই দেহটা কিন্তু আইসবিহীন না। দেহতে আরেকটা জিনিস একটু আগে আমরা পড়ছি, দেহতে কি ছিল? 3টা ছিদ্রপথ ছিল। তাহলে ছিদ্রপথ দেহতে কি আছে? এই নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে ছিদ্রপথ। তাহলে এটা সম্পর্কে তো আমরা পড়েই ফেলছি, তো এটা তো আমার আর পড়ার প্রয়োজন নাই। B নম্বর যে জিনিসটা, এখানে একটা জিনিস আছে, স্পেশাল জিনিস, সেটা হচ্ছে পার্শ্ব রেখা থাকে, পার্শ্ব রেখা। ঠিক আছে, এই যে মাছের, এই যে এটা যদি মাছ হয়, এটা যদি মাছ হয়, মাছের এই যে পাশ বরাবর এখানে একটা রেখা দেখা যায়। ঠিক আছে, এখানে একটা রেখা দেখা যায়, তাহলে 2 পাশে কয়টা দেখা যায়? 1 জোড়া দেখা যায়। এই রেখাতে এখানে আইস থাকে, তো মনে রাখো এখানে 41 থেকে 42টা আইস থাকে। এখানে মনে রাখো 41 থেকে 42টি আইস থাকে, আইস থাকে। এবং এই পার্শ্বরেখার কাজ কি? মনে রাখো পার্শ্বরেখা এটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে, এটা সংবেদী অঙ্গ হিসেবে হিসেবে কাজ করে। ও পানির গুণাগুণ, পানির গুণাগুণ গুণাগুণ পরীক্ষা করে, পরীক্ষা করে। ঠিক আছে, তাহলে
পার্শ্বরেখার কাজ কি? পার্শ্বরেখার কাজ হচ্ছে এটা এক জোড়া থাকে, 41 থেকে 42টা আইস থাকে, এটার সংবিধি অঙ্গ হিসেবে কাজ করে এবং এটা পানির গুণাগুণ পরীক্ষা করে দেখে। ওকে, তাহলে এ হচ্ছে আইস, সরি পার্শ্বরেখা। এরপর আসো সি নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে আইস। ঠিক আছে, আইস নিয়ে আমাদের বিস্তারিত করতে হবে। এতটুকু তোলা হইলে আমাকে বলো, ঠিক আছে, এতটুকু তোলা হইলে বলো। আচ্ছা, ফুলকা থাকে না, বুঝছো, ফুলকা থাকে না। ফুলকা তো ভেতরে থাকে, তাই না? তো ফুলকা থাকে না, ফুলকা হচ্ছে ভেতরের দিকে। কানকোটা তুললে ফুলকাটা দেখা যায়, এই কারণে ফুলকার কথা আমরা বলবো না। তবে আমরা অন্য একটা জিনিস বলতে পারি, ফুলকা না বলে আমরা অন্য একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ঠিক আছে, 5 নাম্বার। এই মাথায় আর কি আরেকটা কি আছে? ব্রাঙ্কিও ব্রাঙ্কিও ব্রাঙ্কিওস্টেগাল। হ্যাঁ, এই ব্রাঙ্কিওস্টেগাল কি, এটা আমরা আজকেই দেখতে পাবো। শ্বসনতন্ত্র যখন পড়বো তখন আমরা দেখতে পাবো, তো এখনই চিন্তা করার কারণ নাই। ঠিক আছে, তো ব্রাঙ্কিওস্টেগাল এটা মনে রাখো কানকোর সাথে যুক্ত থাকে, এটা মনে রাখতে পারো, কানকোর সাথে সাথে যুক্ত থাকে, যুক্ত থাকে। দেখো, মাছের যে ফুলকা, সেটা কি বাইরে থেকে কি দেখা যাবে? আমরা যদি কানকোটা তুলি তাহলে ফুলকা দেখা যায়, এই কারণে মাথায় ফুলকা আছে এই কথা আমরা বলতে পারবো না। ঠিক আছে, ভেতরে তো অনেক কিছু আছে, তাহলে দেহের ভেতরে কি আছে? দেহকে কাটলে ভেতরে তো অনেক কিছু পাওয়া যায়, তাই না? তো সেগুলো তো আমরা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে তাহলে দেহতে আমরা কি কি পাইলাম? ছিদ্রপথ পাইছি, পার্শ্বরেখা পাইছি, আইস পাবো, আরেকটা জিনিস পাবো, সেগুলো হচ্ছে পাখনা পাবো আমরা এখানে। ঠিক আছে, পাখনা পাবো। এবং 4 নাম্বার যে জিনিসটা পাবো, ডি নাম্বার যে জিনিসটা আমরা পাবো, সেটা হচ্ছে আইস। আইস, ঠিক আছে, আইস সম্পর্কে আমাদের একটু বিস্তারিত পড়তে হবে, মাছের আইস সম্পর্কে আমাদের বিস্তারিত একটু পড়তে হবে। তো আইসের মনে রাখো, মাছের আইসের 2টি প্রান্ত থাকে, 2টি প্রান্ত আছে। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে অগ্রপ্রান্ত। অগ্রপ্রান্ত, এই অগ্রপ্রান্ত মনে রাখো যুক্ত থাকে, অগ্রপ্রান্ত যুক্ত থাকে এবং এটা খাঁজ কাটা, এটা কিছুটা খাঁজ কাটা থাকে। ঠিক আছে, আর 2 নম্বর প্রান্তটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত। পশ্চাৎ প্রান্ত, এই প্রান্তটা যুক্ত থাকে না, এটা থাকে মুক্ত, এবং এটা খাঁজ কাটা থাকে না, এটা হচ্ছে মসৃণ থাকে। ঠিক আছে, এটা খাঁজ কাটা থাকে না, এটা হচ্ছে মসৃণ। তো আইসটা দেখতে কেমন? আইসটা তো তোমরা প্রত্যেকে দেখছো, তাই না? মাছ কাটলে মাছের আইসটা আগে তুলে ফেলতে হয়। তো আইসটা দেখতে কেমন আমি যদি একটু আঁকানোর চেষ্টা করি, দেখো, তার আগে আমি একটা সিম্পল চিত্র দিয়ে বুঝাই দিই। দেখো, এটা হচ্ছে মাছের আইস, এটাকে যদি আমি অগ্রপ্রান্ত ধরি, এই প্রান্তটা একটু খাঁজ কাটা থাকে, এটা হচ্ছে অগ্রপ্রান্ত। এটা কেমন অবস্থায় থাকে? এটা হচ্ছে খাঁজ কাটা অবস্থায় থাকে। কেন খাঁজ কাটা থাকে? কারণ এটা মাছের দেহের সাথে আটকায় থাকে, অগ্রপ্রান্তটা। ঠিক আছে, আর পশ্চাৎ প্রান্ত যেটা, এটা মাছের দেহের সাথে আটকায় থাকে না, এই কারণে এটা মসৃণ অবস্থায় থাকে। ওকে, ঠিক আছে। এবং মাছের আইসের যে কেন্দ্র, মাছের আইসের যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে বলা হয় ফোকাস। ঠিক আছে, এই কেন্দ্রটাকে কি বলা হয়? ফোকাস বলা হয়, বা নিউক্লিয়াস নামে ডাকা হয়, নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে ফোকাসও বলা যেতে পারে, নিউক্লিয়াসও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে আসো আমরা আইসটা যদি পরীক্ষায় আঁকাইতে দেই, আমরা একটা সুন্দর চিত্র আঁকাই এই কারণে। ওকে, আমরা একদম ফোকাস থেকে আঁকাবো। দেখো, চিত্রটা একটু আঁকানোর চেষ্টা করো তোমরা।
দেখো এটা হচ্ছে আইস, ওকে, এটাকে বলা হয়, এটা হচ্ছে মাছের আইস। মাছের আইসটা দেখতে কিছুটা এমন, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যে কেন্দ্রের যে অংশটা, কেন্দ্রের অংশটাকে আমরা কি বলি? কেন্দ্রের অংশটা এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস বা নিউক্লিয়াস বলা হয় এটাকে, তাই না? আচ্ছা, এরপরে দেখো এই ফোকাসটাকে কেন্দ্র করে অনেকগুলা রেখা বের হইছে না? ফোকাসটাকে কেন্দ্র করে অনেকগুলা রেখা দেখতে পাচ্ছ না? এই রেখাগুলাকে বলা হয়, এই রেখাগুলাকে বলা হয় সার্কুলি। যেহেতু দেখতে সার্কেলের মতো, এই রেখাগুলাকে বলা হয় সার্কুলি, সার্কুলি। তো একটু চিন্তা করে দেখো, সার্কুলি নামের শেষে কি আছে? নামের শেষে আছে ডাবল আই। কোন নামের শেষে যদি ডাবল আই থাকে সেটা দ্বারা বোঝায় বায়োলজিতে, সেটা দ্বারা বোঝায় বহু বচন, বহু বচন। আর কোন নামের শেষে যদি কখনো দেখো আস আছে, এই কথাটার অর্থ হচ্ছে এক বচন, এক বচন। তাহলে দেখো আমরা যদি এই একটা রেখা বুঝাই জাস্ট, তাহলে আমরা বলবো সার্কুলি না বলে আমরা কি বলবো? সার্কুলাস, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সার্কুলি না বলে সার্কুলাস বলতে পারতাম। আর এখানে অনেকগুলা রেখা আছে, সবগুলা রেখাকে যদি আমরা একসাথে বুঝাই তখন আমরা বলতে পারবো সার্কুলি। বুঝছো বিষয়টা? তাহলে একটা এক বচন হইলে সার্কুলাস, বহু বচন হইলে সার্কুলি। ক্লিয়ার ভাইয়া বিষয়টা? ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এরপরে আসো এইখানে সার্কুলি মানে কি বুঝতে পারছো? সার্কুলি মানে হচ্ছে যে সার্কেলের মতো যে রেখাগুলো দেখা যায় সেটা হচ্ছে সার্কুলি। এখন এর মধ্যে কিছু কিছু সার্কুলি আছে, ধরে নাও যে এই সার্কুলারটা, এই সার্কুলিটা আমি দেখাচ্ছি, এই সার্কুলিটা একটু মোটা, ঠিক আছে, এই সার্কুলিটা একটু মোটা, ঠিক আছে। তো এই সার্কুলিটাকে আমরা এবার সার্কুলি না বলে এটাকে আমরা বলবো বৃদ্ধি রেখা, বৃদ্ধি রেখা, ঠিক আছে। তাহলে বৃদ্ধি রেখা কোনটাকে আমরা বলবো বলতো? অপেক্ষাকৃত, অপেক্ষাকৃত মোটা সার্কুলাস, যেটা সার্কুলাসকে বলা হয় বৃদ্ধি রেখা, ঠিক আছে। তাহলে বৃদ্ধি রেখা কোনটা? অপেক্ষাকৃত মোটা সার্কুলাসকে বলা হয় বৃদ্ধি রেখা। ক্লিয়ার বিষয়টা? এবং এই অপেক্ষাকৃত মোটা সার্কুলাসকে বলা হয় বৃদ্ধি রেখা। এবং এই বৃদ্ধি রেখাটার আসলে কাজ কি? এই বৃদ্ধি রেখাটা দেখে, আইসের এই বৃদ্ধি রেখাটা দেখে মাছের বয়সটা জানা যায়, ঠিক আছে। তাহলে এই বৃদ্ধি রেখা দেখে আসলে কি করা যায়? মাছের বয়স, বয়স জানা যায়, জানা যায়। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবং লাস্ট ওয়ান আরেকটা বিষয় আমাদের পড়তে হবে, রেডি। আরেকটা বিষয় আমাদের পড়তে হবে, লাস্ট যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে রেডি। রেডি কোন অংশটা? এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় রেডি, ঠিক আছে। তাহলে রেডির সংজ্ঞা কিভাবে আমরা বলতে পারি? দেখো, এই আইসের ফোকাস থেকে, ফোকাস থেকে একদম উপর পর্যন্ত এই যে সার্কুলি, এই সার্কুলির উপর পর্যন্ত এখানে কি একটা রেখা দেখতে পাচ্ছ না? যে রেখাটা উলম্ব একটা রেখা দেখা যায়, এই রেখাটাকে বলা হয় রেডি, ঠিক আছে। তাহলে মনে রাখো, সার্কুলাস থেকে, সরি, আইসের, আইসের ফোকাস থেকে, ফোকাস থেকে উপরের সার্কুলাস পর্যন্ত, সার্কুলাস পর্যন্ত কিছু রেখা দেখা যায়, কিছু রেখা দেখা যায়, ঠিক আছে। এই রেখাটাকে কি বলা হয়? এই রেখাটা হচ্ছে রেডি, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটাও হচ্ছে রেডি, এটাও হচ্ছে রেডি, বুঝছো বিষয়টা?
তাহলে এই হচ্ছে আইসের গঠন, একটা আইসের গঠন। ওকে, তাহলে আইস কি দ্বারা গঠিত মনে রাখো, এটা চুন ও কোলাজেন দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে উপাদান কি, এই আইসের উপাদানটা কি, উপাদান হচ্ছে মনে রাখো আইসের মধ্যে আছে চুন প্লাস কোলাজেন। আইসের মধ্যে আছে চুন প্লাস কোলাজেন। এবং আমরা প্রথম অধ্যায়ে পড়ছি মাছের, রুই মাছের যে আইস, এই আইসটাকে বলা হয় সাইক্লয়েড আইস। হ্যাঁ, যেহেতু দেখতে সার্কেলের মতো, দেখো তো এই আইসটা দেখতে কেমন, গোলাকার না, সার্কেলের মতো না, এই কারণে রুই মাছের যে আইস, এই আইসটাকে বলা হয় সাইক্লয়েড আইস। এই আইসটাকে বলা হয় সাইক্লয়েড সাইক্লয়েড আইস। ঠিক আছে, এবং আরেকটা কথা বলবো আইস সম্পর্কে, লাস্ট আরেকটা কথা বলবো, পাশে আমি লিখে দিই, মনে রাখো এই আইসটা বৃদ্ধি পায়, হ্যাঁ মনে রাখো এই মাছের, রুই মাছের আইস বৃদ্ধি পায়, আইস বৃদ্ধি পায় বসন্ত ও গ্রীষ্মকালে, বসন্ত ও গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে। এই কথাগুলো একটু মনে রাখো, ঠিক আছে? হ্যাঁ বলো, তোলা হয়েছে কিনা বলো আমাকে। নিচের লেখা দেখতে পাও না? কোন পর্যন্ত কোন লেখাটা দেখতে পাও না কেন? দেখে তো যাচ্ছে, দেখে তো যাচ্ছে, কি দেখতে পাও না? ঠিক আছে, তোলা হয়েছে? হ্যাঁ, সব তো দেখা যাচ্ছে, দেখা যায় নাকি? ওকে, তাহলে আসো লাস্ট ওয়ান। একটা মাছের আর কি বাকি আছে বলো তো? একটা মাছের আর কি বাকি আছে? এই যে এটা হচ্ছে একটা রুই মাছ, এটা হচ্ছে একটা রুই মাছ, রুই মাছের বাকি আছে কি, এই যে লেজ, এই লেজটা বাকি আছে। ঠিক আছে, তাহলে 3 নাম্বার পয়েন্ট করো, 3 নাম্বার যে অংশটা সেটা হচ্ছে লেজ। ঠিক আছে, আমরা মাথা পড়ছি, দেহ পড়ছি, এবার হচ্ছে লেজ। তো মনে রাখো রুই মাছের যে লেজ, এই লেজটা হচ্ছে হোমো সার্কাল, এই লেজটা হচ্ছে হোমো সার্কাল। ঠিক আছে, হোমো সার্কাল মানে কি, এটা আমরা প্রথম অধ্যায়ে পড়ছি। দেখো নামের শুরুতে আছে হোমো, হোমো কথাটার অর্থ হচ্ছে সম বা একই। তাহলে হোমো সার্কাল মানে কি, একই রকমের যে আইস, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, ঠিক আছে, একই রকমের যে আইস সেটাকে বলা হয় হোমো সার্কাল। দেখো তো, সরি, একই রকমের আইস না, একই রকমের যে লেজ সেটাকে বলা হয় হোমো সার্কাল। দেখো তো এখানে এই লেজটা খেয়াল করে দেখো এবং এই লেজটা খেয়াল করে দেখো, দুইটার আকার কি সমান না? একদম দুইটার আকার হচ্ছে সমান। ঠিক আছে, যেহেতু সমান এই কারণে এটা হচ্ছে হোমো সার্কাল। যদি বিষয়টা এমন হইতো যে একটা লেজ অনেক বড় আরেকটা লেজ কিছুটা ছোট, ঠিক আছে, তাহলে এটাকে আমরা হোমো সার্কাল না বলে এটাকে আমরা বলতাম হেটারো সার্কাল। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে রুই মাছের গঠনটা আমাদের শেষ, রুই মাছের যে ইয়েটা। এখন রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্র, এটা তো তোমরা সবাই পড়ে ফেলছো তাই না? এটা তো সবাই পড়ছো আশা করি, পড়ছো নাকি পড়ো নাই বলো? ঠিক আছে, পড়ছো। আচ্ছা, এবার আসো আমরা তাহলে রক্ত সংবহন তন্ত্রটা আপাতত বাদ রাখি। ঠিক আছে, আমরা আর দুইটা টপিক বাকি আছে রুই মাছের, দুইটা টপিক না আরো বেশ কিছু টপিক বাকি আছে। হ্যাঁ, তবে আমাদের পরীক্ষায় আসার মতো টপিক আর দুইটা বাকি আছে। ঠিক আছে, সেই টপিকগুলো পড়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। ওকে, তাহলে আসো যেই টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে রুই মাছের বায়ুথলি বা পটকা। রুই মাছের রুই মাছের বায়ুথলি বা পটকা। ঠিক আছে,
দেখো রুই মাছের বায়ুথলি দেখতে কেমন, আমি জাস্ট চিত্রটা আঁকাই দিই, তাইলে তোমরা বাকিটা বুঝতে পারবা। তোমরা বই থেকে বাকিটা পড়বা, ঠিক আছে? আমি চিত্রটা একটু দেখাই দিই। দেখো এটা হচ্ছে রুই মাছের বায়ুথলি বা রুই মাছের পটকা। হ্যাঁ, দুইটা থলে থাকে। তো এই বায়ুথলির মধ্যে কি থাকে? নামের শুরুতে আছে বায়ু, ঠিক আছে? তাহলে যে থলিতে বায়ু থাকে সেটা হচ্ছে বায়ুথলি। এখন এখানে কি কি গ্যাস থাকে মনে রাখো? অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে? তো এই তিনটা গ্যাসের মধ্যে আবার অক্সিজেন পরিমাণটা এটা একটু বেশি থাকে। অক্সিজেনের পরিমাণটা এটা কি, এটা একটু বেশি থাকে, ঠিক আছে? এবং কার্বন ডাই অক্সাইড এখান থেকে বের হয়ে যায়, এই কথাটা মনে রাখো। অক্সিজেন তো প্রবেশ করবে আর কার্বন ডাই অক্সাইড তো বের হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই পটকা বা বায়ুথলির কাজ কি বলতো? এটার কাজ হচ্ছে মাছকে ভাসায় রাখে, ঠিক আছে? বায়ুথলির কাজ হচ্ছে একটা মাছকে ভাসায় রাখে। আচ্ছা, এরপর আসো, এই রুই মাছের এই পটকার পাশ দিয়ে একটা নালী যায়। এই পটকার পাশ দিয়ে একটা নালী যায়, যে নালীটাকে বলা হয় অন্ন নালী। যে নালীটাকে বলা হয় অন্ন নালী, ঠিক আছে? এই অন্ন নালীর সাথে কিছু কিছু মাছে এই পটকার না একটা সংযোগ আছে, ঠিক আছে? কিছু কিছু মাছে এই পটকার সংযোগ আছে, ঠিক আছে? হ্যাঁ, পড়ছো। ওকে, এখানে একটা পটকার সাথে একটা নালী দ্বারা এই অন্য নালীর সাথে সংযোগ থাকতে পারে। যদি সংযোগ থাকে, এই নালীটাকে বলা হয় নিউম্যাটিক নালী। নিউম্যাটিক নালী, ঠিক আছে? তাহলে এই বায়ুথলির সাথে অন্য নালীর যে সংযোগ থাকে যে নালী দ্বারা, সেই নালীটাকে কি বলা হয়? নিউম্যাটিক নালী, ঠিক আছে? তো তোমাদের বইয়ে দুইটা নাম আছে, একটা হচ্ছে ফাইসো, একটা হচ্ছে ফাইসো স্টমি স্টমি আর একটা হচ্ছে ফাইসো ফাইসো ক্রিস্টি, ঠিক আছে? তো ফাইসোস্টমি কারা মনে রাখো? এই যে এই নালীটা অর্থাৎ নিউম্যাটিক নালী, এই নালীটা যদি, এই নালী থাকলে যেসব মাছে এই নালীটা আছে সেসব মাছকে কি বলা হয়? সেসব মাছকে বলা হয় ফাইসোস্টমি। আর এই নালী না থাকলে সেই মাছগুলোকে আমরা কি বলবো? সেই মাছগুলোকে আমরা বলবো ফাইসোক্রিস্টি। ক্লিয়ার? যদি থাকে ফাইসোস্টমি, যদি না থাকে ফাইসোক্রিস্টি। বুঝছো? এরপর আসো, এরপর আসো, তোমরা যারা পটকা দেখছো, পটকার চারপাশে লাল বর্ণের কিছু নালীর মতো দেখা যায়। তোমরা পটকা পটকা বা এই যে মাছের বায়ুথলি যেটা, এটার চারপাশে প্রাচীরে কিছু গ্যাস গ্রন্থি দেখতে পারবা লাল রঙের। হ্যাঁ, তোমরা যারা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিসের কথা বলতেছি। হ্যাঁ, ওপর দিয়ে কি দেখা যায়? এই পটকার চারপাশে কি দেখা যায়? এখানে কিছু গ্যাস গ্রন্থি আছে, গ্যাস গ্রন্থি আছে। এই গ্যাস গ্রন্থিগুলাকে বলা হয় রেটিয়া মিরাবাইলা। কি বলা হয়? এই গ্যাস গ্রন্থিগুলাকে বলা হয় রেটিয়া মিরাবাইলা। মিরাবাইলা, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। এবং এইখানে কিছু অস্থিমালা থাকে, এই যে এখানে কিছু অস্থিমালা থাকে। এই অস্থিমালা, হ্যাঁ, এই যে পটকা থেকে কিছু অস্থিমালা বের হয়, যে অস্থিগুলা অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। কার সাথে যুক্ত থাকে? অন্তঃকর্ণের সাথে যুক্ত, অন্তঃকর্ণের সাথে যুক্ত, ঠিক আছে? তো এই অস্থিগুলাকে বলা হয়, এই অস্থিমালাগুলাকে বলা হয় ভেবেরিয়ান ওসিকল। ভেবেরিয়ান অস্থিমালা বা ওসিকল, অস্থিমালা, এই কথাটা মনে রাখতে পারো, ঠিক আছে? ভেবেরিয়ান ওসিকল বা ভেবেরিয়ান অস্থিমালা বলা হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে রুই মাছের বায়ুথলি বা রুই মাছের পটকা, ঠিক আছে? তোমরা একটু তুলে নাও, কোনো প্রশ্ন থাকলে বলো।
এই কতটুকু, কোথা থেকে সমস্যা হয়েছে একটু বলো তো, কোথা থেকে সমস্যা হয়েছে বলো দেখি একটু। নেটের কি সমস্যা হয়েছিল বলো দেখি, কোথা থেকে সমস্যা হয়েছিল, আমি রিপিট করতেছি সেখান থেকে। আটকায় গেছিল কোথা থেকে এটা একটু বলো। আটকায় গেছিল কোথা থেকে এটা একটু বলো। আচ্ছা, স্বপ্ন আক্তার বলছো যে রুই মাছ ফাইসোস্টমি নাকি ফাইসোপ্লিস্টি। আচ্ছা, এখানে দেখাই তো যাচ্ছে আমি তো রুই মাছের বাল তুলে আটাইছি, তাই না? তো এখানে যে নালীটা, এই নালীটা রুই মাছের থাকে, তার মানে কি এই নালীটা যেহেতু রুই মাছের আছে, তার মানে কি রুই মাছ হচ্ছে ফাইসোস্টমি। আর ফাইসোপ্লিস্টির উদাহরণ যদি আমি বলি, কই মাছ, কই মাছ, টাকি মাছ, ঠিক আছে, এই মাছগুলা হচ্ছে ফাইসোপ্লিস্টি। বুঝছো, আমি তোমাদেরকে তথ্য যত পারি কম করে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এর কারণ হচ্ছে দেখো, তোমার যদি এখান থেকে প্রশ্ন করে, তুমি একটা জিনিস, সিম্পল জিনিস চিন্তা করে দেখো। আমি যখনই পড়ালেখা করছি, আমি সিম্পল ভাবে চিন্তা করছি আর কি, ঠিক আছে, আমি জটিলের দিকে কখনো যাই নাই। ঠিক আছে, আমার প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে যদি কখনো মনে হতো যে এই প্রশ্নটা খুবই কঠিন লাগতেছে আমার কাছে, আমি জাস্ট একটা কাজ করতাম, ওই প্রশ্নটা এভাবে টান দিয়ে কেটে দিতাম। ঠিক আছে। হ্যাঁ, তো অনেকে মনে করো যে অনেক কঠিন কঠিন কোশ্চিন করব, অনেক জটিল জটিল প্রশ্ন করব, তাইলে হয়তো বা আমার ভালো জায়গাতে চান্স হবে বা আমি ভালো করতে পারবো। আসলে তা না। তুমি যদি কি বলে, তুমি যদি সহজ কোশ্চিন গুলো পারো, তাইলে তোমার লাইফে অনেক ভালো হবে, তুমি যে কোনো জায়গাতে চান্স পাবা। ঠিক আছে, যদি বেসিক জিনিসগুলো পারো। দেখো, এখানে তোমার এই অধ্যায়ে তো রুই মাছ নিয়ে, তাই না? তো তোমাকে যদি প্রশ্ন করে, রুই মাছ থেকেই করবে। ঠিক আছে, তোমাকে বলবে যে রুই মাছ ফাইসোস্টমি নাকি ফাইসোক্রিস্টি। ঠিক আছে, রুই মাছ নিয়ে প্রশ্ন করবে, কই টাকি নিয়ে প্রশ্ন করবে না। ঠিক আছে, এই কারণে আমি এই কই টাকি এগুলো আমার জানা কথা, কিন্তু আমি লিখে দিই নাই তারপরেও। ঠিক আছে, কারণ তোমাদের সামনের যারা হচ্ছে এইচএসসি 24 আছো, তাদের তো সামনে পরীক্ষা। ঠিক আছে, তো তোমাদের বেশি তথ্য দিলে তোমরা যারা পড়ো নাই আগে কখনো, তারা মনে রাখতে পারবে না। আর এইচএসসি 25 যারা আছো, তোমরা এই মেন বিষয়টা তো বুঝাইছি, তাই না? তো বই যখন পড়তে যাবা, তখন এই বিষয়টা তো পাবা। হ্যাঁ, তখন তোমরা লিখে নিতে পারবা আর কি। এই কারণে আমি পড়াচ্ছি না সবকিছু। বুঝছো বিষয়টা? হ্যাঁ, ওকে। ঠিক আছে, তাহলে রুই মাছের পটকার কাজ কি বলতো? পটকার কাজটা কি? কাজ হচ্ছে সাঁতার কাটতে সাহায্য করে, সাঁতার কাটতে সাহায্য করে এবং ভারসাম্য রক্ষা করে। আচ্ছা, কাজ দরকার নেই, ঠিক আছে, সাঁতার কাটতে সাহায্য করে, এটুকু মনে রাখো, তাইলে হবে। ওকে, রুই মাছের বায়ু তুলে গেল। এবার আসো রুই মাছের ফুলকা সম্পর্কে পড়বো। এবার আসো রুই মাছের ফুলকা সম্পর্কে পড়ি একটু। রুই মাছের রুই মাছের ফুলকা। তাহলে রুই মাছের ফুলকা তোমরা নিশ্চয়ই সবাই দেখছো। রুই মাছের ফুলকার সংখ্যা মনে রাখো, রুই মাছের ফুলকা হচ্ছে 4 জোড়া। রুই মাছের ফুলকার সংখ্যা হচ্ছে 4 জোড়া। ঠিক আছে, এবং ফুলকাটা দেখতে কেমন, আমি যদি চিত্রটা একটু আঁকাই, তোমরা ফুলকাটা একটু দেখো। একটা ফুলকা যদি আমি আঁকাই, ওকে, তাহলে দেখো এখানে মোট 2টা অংশ আছে, 2টা ফুলকা মিলে একটা পূর্ণাঙ্গ ফুলকা বলা হয়। ঠিক আছে, দুইটা দুইটা মিলে, এই যে এখানে এই পাশে একটা, এই পাশে একটা, এই অর্ধেক করলে এই অংশটুকুকে বলা হয় অর্ধ ফুলকা। আর আমি যদি পুরাটা বলি, তাহলে এটাকে বলা হয় পূর্ণ ফুলকা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখান থেকে একটা কথা মনে রাখো। আচ্ছা, আর্টস কথাটার অর্থ জানো? আর্টস মানে কি? আর্টস মানে কি? আর্টস মানে জানো? আর্টসারি নাম শুনছো না? আর্টস কথাটার অর্থ হচ্ছে বাঘ। আর্টস কথাটার অর্থ হচ্ছে বাঘ। ঠিক আছে, তাহলে
এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই জায়গাটা একটু বাঁকানো ধরনের না, বা তীরের মতো না, ঠিক আছে? এই কারণে এই অংশটাকে বলা হয় ফুলকা আর্চ। ফুলকা আর্চ, ঠিক আছে? এবং এই যে এই জায়গাটাকে বলা হয় ফুলকা রেকার। এই অংশটাকে বলা হয় ফুলকা রেকার, ঠিক আছে? এবার আসো, এই পুরাটা মিলে কি একটা পূর্ণাঙ্গ ফুলকা তৈরি হয়। এখন আমি যদি এটাকে অর্ধেক করি, এই অংশটাকে যদি আমি অর্ধেক করি, তাহলে এই অর্ধেকটাকে আমরা বলতে পারবো হেমি ব্রাঙ্ক। আচ্ছা, ফুলকার ইংলিশটা মনে রাখো, ফুলকার ইংলিশ হচ্ছে ব্রাঙ্ক, ঠিক আছে? ফুলকার ইংলিশটা হচ্ছে ব্রাঙ্ক। তাহলে আমি যদি বলি হেমি ব্রাঙ্ক, হেমি ব্রাঙ্ক, ঠিক আছে? এখানে হেমি কথাটার অর্থ হচ্ছে অর্ধেক, আর ব্রাঙ্ক মানে হচ্ছে ফুলকা। তাহলে হেমি ব্রাঙ্ক মানে কি? অর্ধ ফুলকা, অর্ধ ফুলকা, ঠিক আছে? হেমি ব্রাঙ্ক মানে কি? হেমি ব্রাঙ্ক মানে হচ্ছে অর্ধ ফুলকা, ঠিক আছে? তাহলে পূর্ণ মানে কি? হলো কথাটার অর্থ হচ্ছে পূর্ণ। তাহলে পূর্ণ ফুলকা, পূর্ণ ফুলকাকে আমরা কি বলতে পারি? হলো ব্রাঙ্ক, হলো ব্রাঙ্ক। হলো ব্রাঙ্ক মানে কি? পূর্ণ ফুলকা, পূর্ণ ফুলকা। এরপর আসো, এই যে ফুলকা আর্চ, ফুলকা আর্চের কাজ কি দেখো তো? ফুলকা ধারণ করছে না? এই যে এই বাঘটা কি করতেছে? এই ফুলকা দুটাকে ধারণ করে রাখছে। তাহলে ফুলকা, ফুলকা আর্চ, ফুলকা আর্চের কাজ কি? ফুলকা ধারণ করে, ফুলকা ধারণ করে। এবং ফুলকা রেকার, ফুলকা রেকার, ফুলকা রেকারের কাজ কি এটা মনে রাখো। কঠিন বস্তুর, কঠিন বস্তুর বস্তুর ঘর্ষণ থেকে রক্ষা করে, ঘর্ষণ থেকে ফুলকা রক্ষা করে, ফুলকা রক্ষা করে, ঠিক আছে? ওকে, তাহলে ফুলকা আসলে আমাদের কি কাজে লাগে বলো তো? ফুলকা আমাদের আসলে কোন জায়গাতে কাজে লাগে? আমাদের তো কাজে লাগে না, রুই মাছের লাগে আর কি। হ্যাঁ, তোমরা যখন রুই মাছের রক্ত সংবহন তন্ত্র পড়ছো, ওই যে ধমনী তন্ত্র, পুরা যে একটা চিত্র যে দেখছো, চিত্রে ওখানে কি ফুলকাটা ছিল না? ফুলকার কাজ কি ছিল? ফুলকার কাজ হচ্ছে যে বাতাসের অক্সিজেনটা, এই বাতাসের অক্সিজেনটা রক্তের মধ্যে নিয়ে আসা এবং কার্বন ডাই অক্সাইডটা বের করে দেওয়া, এটা হচ্ছে ফুলকার কাজ, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে এই রুই মাছের যে ফুলকা, এটা হচ্ছে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ, বলতে পারি কিনা? ঠিক আছে, তাহলে এই কথাটাও মনে রাখতে পারো যে এই ফুলকা এটা হচ্ছে প্রধান শ্বসনাঙ্গ, প্রধান শ্বসন অঙ্গ, ঠিক আছে? এবং এবং এখান থেকে আরেকটা কথা মনে রাখো, টিনিডিয়া, টিনিডিয়া, টিনিডিয়া বিষয়টা কি? টিনিডিয়া বিষয়টা হচ্ছে যে ফুলকায়, ফুলকাগুলো চিরুনির, চিরুনির মতো সজ্জিত অবস্থায় থাকে। এই সজ্জিত অবস্থাটাকে বলা হয় টিনিডিয়া, ঠিক আছে? এই কথাটা মনে রাখো, ঠিক আছে? তাহলে এ হচ্ছে ফুলকা, ফুলকা সম্পর্কিত যত কথা, ঠিক আছে? তাহলে তোলা হলে বলো এটা, ঠিক আছে? আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আর একটা টপিক আমরা পড়বো, পড়ে শেষ করে দিব। ওকে, তোলা হলে আমাকে বলো। তাহলে হেমি হেমি ব্রাঙ্ক মানে কি? অর্ধ ফুলকা। হলো ব্রাঙ্ক মানে কি? পূর্ণ ফুলকা, ফুলকা আর্চ এবং ফুলকা রেকার, ঠিক আছে? ওকে, তোলা হলে বলো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে।
আচ্ছা, এবার যে বিষয়টা আমরা পড়বো, একটা চিত্র আঁকাবো, সেটা হচ্ছে রুই মাছের শ্বসন কৌশল। এটা পরে আমাদের শেষ। একটা চিত্র আঁকাবো, চিত্র আঁকায় শেষ। ঠিক আছে, শ্বসন কৌশল। হ্যাঁ, তোমাদের চিত্রটা একটু দেখাই দিই। আমি নিজে জীবনে আঁকাই নাই, এই কারণে বই দেখে আঁকাবো। হ্যাঁ, তোমরা একটু ভালো করে আঁকাবা। ঠিক আছে, তাহলে এই যে এই চিত্রটা তোমাদের করতে হবে। ঠিক আছে, এই চিত্রটা একটু আঁকানোর চেষ্টা করবা। ওকে, তাহলে আমি একটু দেখে আঁকানোর চেষ্টা করি। দেখো, আমি একদম সিম্পলি চিত্রটা আঁকানোর চেষ্টা করব, মানে আঁকাবো। তোমরা বাসায় সুন্দর করে একটু চিত্রটা আঁকাবা। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে রুই মাছের মুখ, এটা হচ্ছে রুই মাছের মুখ। ঠিক আছে, আমি সহজে চিত্রটা আঁকাই ফেলি। ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। ওকে, এখানে 4 জোড়া ফুলকা আছে। এই যে এখানে 4 জোড়া ফুলকা আছে। ওকে, এই যে দেখো 4 জোড়া ফুলকা হইলো। ঠিক আছে, এবং এখানে একটা পর্দা আছে, যে পর্দাটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ওকে, এবং এটা হচ্ছে মুখছিদ্র। হ্যাঁ, একদম সিম্পল করে আঁকেছি চিত্রটা, যাতে তোমরা বুঝতে পারো। আপাতত বোঝো, পরবর্তীতে তোমরা চিত্রটা সুন্দর করে আঁকাবা। ঠিক আছে, ওকে। তাহলে এ হচ্ছে দুইটা চিত্র। একটা হচ্ছে প্রশ্বাস, প্রথম চিত্রটা রুই মাছ কিভাবে প্রশ্বাস নেই, প্রশ্বাস নেই। আর দ্বিতীয় চিত্রটা রুই মাছ কিভাবে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেই। ঠিক আছে, তো এখানে তোমাদের বই এটা বলা নাই, তবে এখানে এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই পর্দাটা দেখতে পাচ্ছ, এখানে যে এই পর্দাটা দেখতে পাচ্ছ, এই পর্দাটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল। হ্যাঁ, ব্রাঙ্কিও স্টেগাল। ওই যে আমরা একদম রুই মাছের শুরুতে পড়লাম যে ব্রাঙ্কিওস্টেগাল কি করে। ব্রাঙ্কিওস্টেগাল এই পর্দাটা কানকোর সাথে যুক্ত থাকে, মনে আছে কিনা তোমাদের? নাহলে খুলে দেখো, এটা কানকোর সাথে যুক্ত আছে না, কানকোর সাথে যুক্ত। ঠিক আছে, এরপর আসো, এই যে এখানে যে কপাটিকা দেখতে পাচ্ছ, এটা কি মুখের ভেতরে কপাটিকা? নিশ্চয়। তাহলে এটাকে আমরা বলতে পারি মৌখিক কপাটিকা। মৌখিক কপাটিকা বলা হয় এটাকে, এটাকে বলা হয় মৌখিক কপাটিকা। ওকে, আর এগুলা এগুলা কি? এগুলো হচ্ছে ব্রাঙ্ক বা ফুলকা, ব্রাঙ্ক বা ফুলকা। ঠিক আছে, তাহলে এ হচ্ছে বিষয়। এবং এই যে লাস্ট ওয়ান, এই জায়গাটা হচ্ছে কানকো, এই জায়গাটা হচ্ছে কানকো। ঠিক আছে, তাহলে প্রশ্বাস মানে কি? প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস নেয়া। তার মানে কি, রুই মাছ পানিটা কিভাবে তার ভেতরে নাই। ঠিক আছে, তো আর নিঃশ্বাস মানে কি? নিঃশ্বাস মানে হচ্ছে কিভাবে পানিটা বের করে দেয়, এটা হচ্ছে নিঃশ্বাস। ঠিক আছে, তাহলে নিঃশ্বাসের সময় কি হয় দেখো, নিঃশ্বাসের সময় এই মুখটা বন্ধ হয়ে যায়। হুম, পানিটাকে আমরা কি করব? পানিটাকে বের করে দিতে হবে। রুই মাছ পানিটা বের করে দিবে, এটাই তো নিঃশ্বাস, তাই না? তো মুখ দিয়ে পানিটা পান করতে হয়, কিন্তু মুখটা যদি খোলা থাকে, আমরা তো পানিটা বের করে দিব। তো রুই মাছের মুখটা যদি খোলা থাকে, তাহলে কি এই মুখ দিয়ে, মুখ ছিদ্র দিয়ে পানিটা ভেতরের দিকে নিশ্চয় আসবে, তাই না? এই কারণে নিঃশ্বাসের সময় রুই মাছ কি করে, তার মুখের যে কপাটিকা, মৌখিক কপাটিকা, এটা বন্ধ রাখে। ঠিক আছে, আর এই পাশে এই যে ব্রাঙ্কিওস্টেগাল যে পর্দাটা আছে, এই পর্দাটা খুলে দেয়। তখন কি এই মুখ দিয়ে পানি আর ভেতরে প্রবেশ করতে পারতেছে না। এই সময় কি হবে, এদিক দিয়ে যে পানিটা, সেই পানিটা এই ছিদ্রপথ দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর প্রশ্বাসের সময় কি হয়, এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, এটা কি দুইটা যুক্ত অবস্থা থেকে লেগে থাকে। ঠিক আছে, তার মানে কি পানি কি এই দিক দিয়ে আর বের হতে পারবে? বের হতে পারবে না। ওই সময় কি, যে মৌখিক কপাটিকা খুলে যায় এবং পানিটা কি এই দিক দিয়ে পানি প্রবেশ করতে পারে। বুঝছো বিষয়টা? তাহলে এটা হচ্ছে, একটা হচ্ছে প্রশ্বাস কৌশল আর একটা হচ্ছে নিঃশ্বাস কৌশল। প্রশ্বাস কৌশল, এখানে কি হয়,
মৌখিক কপাটিকা খুলে থাকে এবং ব্রাঙ্কিওস্টিকাল যে পর্দা এটা বদ্ধ অবস্থা থাকে। হ্যাঁ, যেহেতু এদিক দিয়ে পানি বের হইতে পারতেছে না, ব্রাঙ্কিওস্টিকাল যে ছিদ্রপথ আছে এই ছিদ্রপথ দিয়ে যেহেতু পানিটা বের হতে পারতেছে না, সেহেতু পানিটা এর ভেতর দিয়ে প্রবেশ করে, মুখ দিয়ে প্রবেশ করে। আর এখানে যেহেতু মৌখিক কপাটিকা বন্ধ থাকে, পানিটা কি এদিক দিয়ে বের হয়ে যায়। এই ছিদ্রপথ যেহেতু খোলা থাকে, ব্রাঙ্কিওস্টিকাল ছিদ্রপথ, এই ছিদ্রপথ দিয়ে পানিটা বের হয়ে যায়। বুঝতে পারছো বিষয়টা? ওকে। হ্যাঁ, ইমরাত সাহেব বলছো কারেন্ট গেছিল, সব মিস করলাম। মিস করো নাই, ক্লাসটা রেকর্ডেড থাকবে, করে নিও। ঠিক আছে, বুঝতে পারছো? ভাই অবস্থা খুবই খারাপ, আজকে প্রচন্ড গরম। বলো বুঝতো কিনা, বুঝলে শেষ করে দিব। এই চিত্রটা কিন্তু অবশ্যই তোমরা সুন্দর করে আঁকাবা। ঠিক আছে, চিত্রটা কঠিন না, অনেক সোজা চিত্র। ঠিক আছে, অবশ্যই চিত্রটা সুন্দর করে আঁকাবা ক্লাস শেষে। হইলে বলো, শেষ করে দিই।